আপনার কি কখনো এমন হয়েছে যে খুব আগ্রহ নিয়ে একটা দামি গ্যাজেট বা জামা কিনলেন, কিন্তু বাসায় আসার পরই মনে হলো ইস, টাকাটা পানিতে গেল? অথবা একটা ভুল সম্পর্কে বছরের পর বছর কাটিয়ে দিলেন শুধু মায়া কাটাতে পারলেন না বলে? আপনি একা নন। আমাদের মস্তিষ্ক আমাদের সাথে প্রতিনিয়ত এই গেম খেলছে। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে নিজের ব্রেনের এই ফাঁদগুলো থেকে বাঁচা যায়। এই যে অনুশোচনা, এই যে নিজের উপর রাগ হওয়া, এটা শুধু আপনার সমস্যা নয়। পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষটিও এই ফাঁদে পড়েন। আপনি হয়তো ভাবছেন, আমি কি বোকা? আমার কি বুদ্ধির অভাব? উত্তর হলো না। আপনার বুদ্ধিমত্তার কোনো দোষ নেই। দোষটা হলো আমাদের মস্তিষ্কের ডিজাইন বা গঠনশৈলীর। আমাদের মস্তিষ্ক ডিজাইন করা হয়েছিল হাজার হাজার বছর আগের শিকারী বা হান্টার গ্যাদারার জীবনের জন্য। তখন আমাদের প্রধান কাজ ছিল কোনো মতে বেঁচে থাকা, খাবার জোগাড় করা আর বাঘ ভাল্লুকের হাত থেকে নিজেকে বাঁচানো। কিন্তু সমস্যা হলো আমরা এখন আর জঙ্গলে থাকি না। আমরা বাস করছি এক জটিল আধুনিক সমাজে, যেখানে শেয়ার মার্কেট আছে, সোশ্যাল মিডিয়া আছে, অফিস পলিটিক্স আছে। আমাদের ব্রেনের সেই পুরনো সফটওয়্যার এই আধুনিক পৃথিবীর সাথে ঠিকমতো তাল মিলাতে পারছে না। আর এই অমিল থেকেই তৈরি হচ্ছে কগনিটিভ বায়াসেস বা চিন্তার ভুল। আজকের এই বিশেষ এপিসোডে আমরা কোনো তাড়াহুড়ো করব না। আমরা সুইজারল্যান্ডের বিখ্যাত লেখক রল্ফ ডোবেলির লেখা আন্তর্জাতিক বেস্টসেলার বই দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি বা চিন্তার স্বচ্ছতা বইটির গভীরে প্রবেশ করব। লেখক রল্ফ ডোবেলি দীর্ঘদিন ধরে মানুষের এই ভুলগুলো পর্যবেক্ষণ করেছেন। তিনি দেখেছেন আমরা বারবার একই ধরনের ভুল করি। তিনি এই ভুলগুলোকে বলেন সিস্টেম্যাটিক এরার্স, অর্থাৎ আমাদের ভুলগুলো র্যান্ডাম বা এলোমেলো নয়, এগুলো অনুমানযোগ্য। আমরা জানি আমরা কখন এবং কোথায় ভুল করব। আর যেহেতু আমরা জানি ভুলগুলো কোথায় হয়, তাই আমরা চাইলে সেগুলো এড়াতেও পারি। এই ভিডিওটি আপনার মস্তিষ্কের জন্য একটি অপারেশন থিয়েটারের মতো কাজ করবে। আমরা বইটিতে বর্ণিত ৯৯টি ভুলের মধ্যে থেকে আমাদের দৈনন্দিন জীবনের সাথে সবচেয়ে প্রাসঙ্গিক এবং মারাত্মক বায়াসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা জানব কেন আমরা লটারির টিকিট কিনি, কেন আমরা ভুল মানুষকে বিশ্বাস করি, কেন আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে যাই, এবং কেন আমরা ভাবি যে আমরা অন্যদের চেয়ে স্মার্ট। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার মস্তিষ্কের এই গোপন ফাঁদগুলো দেখতে শিখবেন। আপনি যখন কোনো সিদ্ধান্ত নেবেন, হোক সেটা কেরিয়ার নিয়ে, বিনিয়োগ নিয়ে বা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে, আপনি তখন আবেগের বশে নয়, বরং স্বচ্ছ চিন্তার মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি নিজেকে একজন র্যাশনাল বা যুক্তিবাদী মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের চিন্তার স্বচ্ছতার যাত্রা। আর যাত্রার শুরুতেই আমরা সেই ভুলটি ব্যবচ্ছেদ করব, যার কথা ভিডিওর শুরুতে বলেছিলাম। কেন আমরা লোকসান জেনেও থামতে পারি না? কেন আমরা পচা খাবারও খেয়ে ফেলি শুধু টাকা দিয়ে কিনেছি বলে? কল্পনা করুন আপনি একটি সিনেমা হলে বসে আছেন। সিনেমার নাম শুনে এবং ট্রেলার দেখে আপনার দারুণ লেগেছিল, তাই বেশ চড়া দামে টিকিট কেটেছেন। কিন্তু সিনেমা শুরু হওয়ার আধা ঘন্টার মধ্যেই আপনি বুঝতে পারলেন গল্পটি অত্যন্ত জঘন্য, অভিনয় বিরক্তিকর এবং কাহিনী কোনো দিকেই এগোচ্ছে না। এখন আপনার সামনে দুটি পথ খোলা আছে। এক, আপনি হল থেকে বেরিয়ে যাবেন এবং বাড়ি গিয়ে আরাম করবেন বা অন্য কোনো কাজ করবেন। ২, আপনি ভাববেন যেহেতু ৫০০ টাকা দিয়ে টিকিট কেটেছি, তাই পুরো সিনেমাটা শেষ করেই উঠব, না হলে টাকাটা নষ্ট হবে। রল্ফ ডোবেলি বলছেন আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই দ্বিতীয় পথটি বেছে নেবেন। আমরা সেই বিরক্তিকর সিনেমাটি শেষ পর্যন্ত সহ্য করব। কেন? কারণ আমরা মনে করি হল থেকে বেরিয়ে গেলে টিকিটের টাকাটা লস বা ক্ষতি হয়ে যাবে। কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, আপনি সিনেমাটা দেখুন আর নাই দেখুন, আপনার টাকাটা তো ইতিমধ্যেই খরচ হয়ে গেছে, ওটা আর ফেরত আসবে না। ওই টাকাটা হলো সাঙ্ক কস্ট বা ডুবে যাওয়া খরচ। সিনেমাটা জোর করে দেখে আপনি কেবল আপনার টাকাটাই হারালেন না, বরং জীবনের মূল্যবান আরও ২টি ঘণ্টাও নষ্ট করলেন এবং নিজের মেজাজ খারাপ করলেন। এটাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় দ্য সাঙ্ক কস্ট ফ্যালেসি। এই ভুলটি আমরা জীবনের অনেক বড় বড় সিদ্ধান্তের ক্ষেত্রেও করি। ধরুন আপনি শেয়ার বাজারে একটি কোম্পানিতে টাকা বিনিয়োগ করেছেন। কিছুদিন পর দেখলেন কোম্পানিটি ডুবতে শুরু করেছে এবং এর ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু আপনি শেয়ারটি বিক্রি করছেন না। আপনার যুক্তি হলো, আমি অনেক টাকা দিয়ে কিনেছি, এখন বিক্রি করলে লস হবে, তাই দাম বাড়া পর্যন্ত অপেক্ষা করি। অথচ লজিক বলছে শেয়ারটির দাম আর বাড়ার সম্ভাবনা নেই, বরং আরও কমবে। এখানেও আপনি ডুবে যাওয়া খরচের মায়ায় আটকে আছেন। ডোবেলি বইতে একটি ঐতিহাসিক উদাহরণ দিয়েছেন। ১৯৫০-এর দশকে ব্রিটেন এবং ফ্রান্স যৌথভাবে কনকর্ড নামের সুপারসনিক বিমান তৈরির প্রজেক্ট শুরু করে।
কিছুদিনের মধ্যেই বোঝা যাচ্ছিল যে এই বিমান বাণিজ্যিকভাবে সফল হবে না এবং এটি চালাতে প্রচুর লোকসান হবে। কিন্তু যেহেতু দুই দেশের সরকার ইতিমধ্যেই বিশাল অঙ্কের টাকা এই প্রজেক্টে ঢেলে ফেলেছিল, তাই তারা কেবল প্রেস্টিজ বা মানসম্মান এবং আগের খরচের মায়ায় প্রজেক্টটি চালিয়ে যায়। শেষ পর্যন্ত এটি বিশাল এক ব্যর্থতায় পর্যবসিত হয়। এই জন্য সাঙ্ক কস্ট ফ্যালেসিকে অনেকে কনকর্ড ইফেক্টও বলে থাকেন। এমনকি ভুল সম্পর্কের ক্ষেত্রেও এটি কাজ করে। অনেকে বলেন, এই সম্পর্কটিতে আমি আমার জীবনের 5টি বছর দিয়েছি, এখন কিভাবে বেরিয়ে আসব? এখানে সেই 5 বছর হলো সাঙ্ক কস্ট। আপনি যদি জানেন যে এই সম্পর্কের ভবিষ্যৎ অন্ধকার, তাহলে পেছনের 5 বছরের মায়ায় সামনের 50 বছর নষ্ট করার কোনো মানে হয় না। লেখক এখানে আমাদের একটি মন্ত্র শিখিয়ে দিয়েছেন। অতীতের খরচের দিকে তাকাবেন না, কেবল ভবিষ্যতের সম্ভাবনার দিকে তাকান। যা গেছে তা গেছে। এখন যেই পরিস্থিতিতে আছেন, সেখান থেকে সামনে যা করলে ভালো হবে কেবল সেটাই করুন। আমরা যেমন অতীতের খরচের কারণে বর্তমানকে নষ্ট করি, ঠিক তেমনি আমরা কার্যকারণ বা কজ অ্যান্ড ইফেক্ট বুঝতেও মারাত্মক ভুল করি। আর এই ভুলটি আমাদের নিয়ে যায় দ্বিতীয় বড় ভাতটির দিকে, যার নাম দ্য সুইমার্স বডি ইলিউশন। রল্ফ ডোবেলি একবার ঠিক করেছিলেন তিনি নিজের শরীরকে ফিট করবেন। তিনি খেয়াল করলেন পেশাদার সাঁতারুদের বা সুইমারদের শরীরের শেপ সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় হয়। তাই তিনি ভাবলেন, আমিও যদি সপ্তাহে কয়েকদিন সাঁতার কাটি, তাহলে আমার শরীরও তাদের মতো হয়ে যাবে। তিনি জিমে যাওয়া বাদ দিয়ে সুইমিং পুলে যাওয়া শুরু করলেন। কিন্তু কিছুদিন পর তিনি বুঝতে পারলেন তিনি একটি ভুল ধারণার শিকার হয়েছেন। আসলে সাঁতার কাটলে শরীর সুইমারদের মতো সুন্দর হয় না, বরং যাদের শরীর জন্মগতভাবেই অ্যাথলেটিক এবং ওই বিশেষ আকৃতির, তারাই ভালো সাঁতারু হতে পারে। অর্থাৎ তাদের সুন্দর শরীর সাঁতারের ফলাফল নয়, বরং সাঁতারু হিসেবে নির্বাচিত হওয়ার কারণ। ডোবেলি বা আপনার পক্ষে কঠোর পরিশ্রম করেও মাইকেল ফেলপসের মতো শরীর বানানো সম্ভব নয়, কারণ হাড়ের গঠন বা শারীরিক কাঠামো জন্মগত। আমরা ফলাফলকে কারণ মনে করে ভুল করি, আর একেই বলা হয় দ্য সুইমার্স বডি ইলিউশন। এই ইলিউশনটি বা বিভ্রমটি বিজ্ঞাপনদাতারা খুব চমৎকারভাবে ব্যবহার করে। আপনি টিভিতে দেখেন একজন অসম্ভব সুন্দরী মডেল একটি প্রসাধনী বা ক্রিমের বিজ্ঞাপন দিচ্ছেন। আপনার মস্তিষ্ক ভাবে, এই ক্রিমটি ব্যবহার করে বলেই মেয়েটি এত সুন্দর, আমিও ব্যবহার করলে সুন্দর হয়ে যাব। কিন্তু সত্যটা হলো, মেয়েটি জন্মগতভাবেই সুন্দর, তাই তাকে ওই ক্রিমের মডেল হিসেবে বেছে নেওয়া হয়েছে। ক্রিমটি তাকে সুন্দর বানায়নি, বরং তার সৌন্দর্য ক্রিমটিকে বিক্রি হতে সাহায্য করছে। একইভাবে আমরা অনেক সময় ভাবি, হার্ভার্ড বা বিশ্বের নামিদামি বিশ্ববিদ্যালয়গুলো বুঝি খুব ভালো পড়ালেখা করায়, তাই তাদের ছাত্রছাত্রীরা এত সফল। কিন্তু ডোবেলি প্রশ্ন তুলেছেন, আসলেই কি তাই? নাকি বিশ্বের সেরা মেধাবী ছাত্ররাই কেবল ওখানে চান্স পায় এবং তারা যেখানেই পড়তো না কেন সফল হতো? হতে পারে ওই বিশ্ববিদ্যালয়গুলো সেরা ছাত্র তৈরি করে না, বরং তারা সেরা ছাত্রদেরই কেবল ভর্তি করায়। এই বায়াসটি আমাদের ক্যারিয়ার বা জীবনের লক্ষ্য ঠিক করার সময় বিভ্রান্ত করে। আমরা সফল কাউকে দেখে ভাবি, তিনি যা করছেন আমিও তা করলেই সফল হব। কিন্তু আমরা তার জন্মগত সুবিধা, পরিবেশ বা ভাগ্যকে বা সিলেকশন ফ্যাক্টরসকে ইগনোর করি। তাই ডোবেলি পরামর্শ দেন, আয়নার সামনে দাঁড়ান এবং সৎ হন। আপনি যেই ফলাফলটি চাইছেন, সেটি কি আসলেই প্রচেষ্টার ফল, নাকি সেটি নির্বাচনের পূর্বশর্ত? নিজের ক্ষমতা এবং সীমাবদ্ধতা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকাটা জরুরি। কিন্তু সমস্যা হলো, আমরা চাইলেও নিজের ক্ষমতাকে সঠিকভাবে মাপতে পারি না, কারণ আমাদের মস্তিষ্ক সবসময় নিজেকে অন্যদের চেয়ে একটু বেশি স্মার্ট মনে করে। আর এখান থেকেই জন্ম নেয় তৃতীয় এবং অন্যতম বিপজ্জনক একটি বায়াসের, যেটি নিয়ে আমরা এখন কথা বলবো। আপনি যদি রাস্তা দিয়ে হেঁটে যাওয়া 100 জন মানুষকে থামিয়ে জিজ্ঞেস করেন, আপনি কি একজন অ্যাভারেজ বা গড়পড়তা ড্রাইভারের চেয়ে ভালো গাড়ি চালান? আশ্চর্যজনকভাবে প্রায় 80 থেকে 90% মানুষ উত্তর দেবে, হ্যাঁ, আমি গড়পড়তা ড্রাইভারের চেয়ে অবশ্যই ভালো চালাই। পরিসংখ্যান বা গণিতের দিক থেকে এটা অসম্ভব। 100 জনের মধ্যে সবাই বা 90 জনই গড়ের ওপরে থাকতে পারে না। সর্বোচ্চ 50 জন গড়ের ওপরে থাকতে পারে। বাকিরা নিজেদের ক্ষমতা সম্পর্কে ভুল ধারণা পোষণ করছে। রল্ফ ডোবেলি একেই বলছেন দ্য ওভার কনফিডেন্স এফেক্ট বা অতিরিক্ত আত্মবিশ্বাসের প্রভাব। এই বায়াসটি আমাদের বলে যে আমরা আসলে যা জানি, আমরা মনে করি আমরা তার চেয়ে বেশি জানি, এবং আমরা আসলে যা করতে পারি, আমরা মনে করি আমরা তার চেয়ে বেশি করতে পারি। ডোবেলি বইতে একটি মজার তথ্য দিয়েছেন। বিশেষজ্ঞরা বা এক্সপার্টরা সাধারণ মানুষের চেয়েও ওভার কনফিডেন্স এফেক্টে ভোগেন। একজন অর্থনীতিবিদকে জিজ্ঞেস করুন, আগামী 5 বছরে তেলের দাম কত হবে? তিনি এমনভাবে ভবিষ্যৎবাণী করবেন যেন তিনি ভবিষ্যতের খবর জানেন। কিন্তু গবেষণায় দেখা গেছে তাঁদের ভবিষ্যৎবাণী আর একজন সাধারণ মানুষের অনুমানের মধ্যে খুব একটা তফাৎ নেই। এই অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই আমরা প্রজেক্টের ডেডলাইন মিস করি। আপনি ভাবেন, এই রিপোর্টটা তৈরি করতে আমার 1 দিন লাগবে,
কিন্তু বাস্তবে দেখা যায় 3 দিন পার হয়ে গেলেও কাজ শেষ হয়নি। আমরা সব সময় বেস্ট কেস সিনারিও বা সবচেয়ে ভালো পরিস্থিতির কথা চিন্তা করি, কিন্তু অপ্রত্যাশিত বাধাগুলো মাথায় রাখি না। যারা শেয়ার বাজারে নতুন বিনিয়োগ করেন তারা এই ভুলটি সবচেয়ে বেশি করেন। তারা ভাবেন তারা মার্কেটকে হারিয়ে দেবেন, কারণ তারা নিজেদের বুদ্ধিমত্তাকে মার্কেটের চেয়ে বেশি মনে করেন। কিন্তু দিন শেষে দেখা যায় তাদের পোর্টফোলিও লালে লাল হয়ে আছে। লেখক আমাদের সতর্ক করেছেন, পুরুষদের মধ্যে এই ওভার কনফিডেন্স নারীদের তুলনায় বেশি দেখা যায়, এবং এর সমাধান হল নিজের অনুমান বা প্রেডিকশনের ব্যাপারে সবসময় সন্দেহবাদী হওয়া। কোনো পরিকল্পনা করার সময় সবসময় ভাবুন সবচেয়ে খারাপ কি হতে পারে বা ওয়ার্স্ট কেস সিনারিও কি, এবং আপনার কাজে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ সময় হাতে রাখুন, কারণ আপনি যতটা স্মার্ট ভাবছেন পৃথিবী তার চেয়ে অনেক জটিল। আমরা যেমন নিজেদের ওপর অন্ধবিশ্বাস রাখি, ঠিক তেমনই আমরা অন্ধভাবে বিশ্বাস করি ভিড় বা সংখ্যাকে। আপনি কি কখনো খেয়াল করেছেন, রাস্তায় কোনো কনসার্ট বা পারফরমেন্স চলার সময় যদি কেউ হাততালি দেওয়া শুরু করে, হঠাৎ করে বাকিরাও হাততালি দেওয়া শুরু করে? আপনি নিজেও হয়তো কারণ না জেনেই তালি দিয়েছেন। অথবা কোনো রেস্তোরাঁর সামনে লম্বা লাইন দেখলে আমরা ধরে নিই সেখানকার খাবার অবশ্যই ভালো হবে। রল্ফ ডোবেলি এই মানসিকতাকে বলেছেন সোশ্যাল প্রুফ বা সামাজিক প্রমাণ। একে অনেকে হার্ড ইনস্টিংক্ট বা ভেড়ার পালের মানসিকতাও বলেন। প্রাচীনকালে যখন আমরা বনে জঙ্গলে থাকতাম, তখন এই মানসিকতা আমাদের জীবন বাঁচাতে সাহায্য করত। ধরুন আপনি আপনার দলের সাথে জঙ্গলে হাঁটছেন, হঠাৎ দেখলেন আপনার দলের সবাই উল্টো দিকে দৌড়তে শুরু করেছে। তখন আপনি কি করবেন? আপনি কি দাঁড়িয়ে চিন্তা করবেন, ওরা দৌড়াচ্ছে কেন? বাঘ এসেছে নাকি সিংহ? দেখি তো যাচাই করি। না, আপনি যদি এটা করতেন তবে আপনি বাঘের পেটে যেতেন। তখন স্মার্ট কাজ ছিল কোনো প্রশ্ন না করে সবার সাথে দৌড়নো। যারা সবার সাথে দৌড়েছে তাদের জিন আজ আমাদের মধ্যে প্রবাহিত হচ্ছে। কিন্তু সমস্যা হলো, আজকের শেয়ার বাজারে বা আধুনিক জীবনে এই প্রবৃত্তি আমাদের ডুবায়। যখন সবাই কোনো স্টকে টাকা ঢালছে বা কোনো হুজুগে মেতেছে, তখন আমরাও ভয় পাই। সবাই করছে, আমি বাদ পড়ব কেন? সবাই কি আর ভুল হতে পারে? ডোবেলি খুব স্পষ্ট ভাষায় বলেছেন, 50 মিলিয়ন মানুষ যদি কোনো বোকামি করে, তবুও সেটা বোকামিই থাকে। একসময় লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করত যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে, কিন্তু তাতে সত্যটা বদলে যায়নি। মার্কেটাররা সোশ্যাল প্রুফ ব্যবহার করতে উস্তাদ। আপনি যখন অ্যামাজনে বা অনলাইনে কেনাকাটা করেন, তখন দেখবেন লেখা থাকে মোস্ট পপুলার বা বেস্ট সেলার, অথবা লেখা থাকে অন্যরা যারা এই বইটি কিনেছে তারা এগুলোও কিনেছে। এগুলোর উদ্দেশ্য একটাই, আপনাকে বোঝানো যে বাকিরা যেহেতু এটা করছে, আপনারও এটা করা উচিত। এমনকি কমেডি শোতে যে হাসির শব্দ বা লাফটার ট্র্যাক ব্যবহার করা হয়, সেটাও এই সোশ্যাল প্রুফ কাজে লাগানোর জন্য। অন্য কেউ হাসতে শুনলে আমরাও অবচেতনভাবে সেই জোকসে হেসে ফেলি, যা হয়তো অতটা মজার ছিল না। এই ফাঁদ থেকে বাঁচার উপায় কি? উপায় হলো ভিড়ের দিকে না তাকিয়ে তথ্যের দিকে তাকান। সবাই কি করছে সেটা না দেখে লজিক কি বলছে সেটা দেখুন। রেস্তোরাঁয় ভিড় মানেই খাবার ভালো নয়, হয়তো তার লোকেশন ভালো বা দাম কম। শেয়ার বাজারে সবাই কিনছে মানেই দাম বাড়বে না, বরং ধস নামার সময় হয়েছে। নিজেকে প্রশ্ন করুন, যদি আমি একা হতাম তবুও কি আমি এই সিদ্ধান্তটাই নিতাম? সোশ্যাল প্রুফের মতোই আরেকটি মারাত্মক ভুল আমরা করি যখন আমরা অতীত এবং বর্তমানের সম্পর্ক বিচার করি। বিশেষ করে জুয়ারিরা বা যারা ভাগ্যের উপর নির্ভর করে, তারা এই ভুলটি সবচেয়ে বেশি করে। ধরুন আপনি কয়েন টস করছেন, পরপর 50 বার হেড পড়ল। আপনি কি বাজি ধরবেন যে পরের বার অবশ্যই টেল পড়বে? আপনার মন বলছে 50 বার হেড পড়েছে, এবার তো টেল আসতেই হবে। প্রকৃতির একটা ভারসাম্য আছে, কিন্তু গণিত কি বলছে? চলুন জানা যাক পরের সেগমেন্টে, যেখানে আমরা আলোচনা করব দ্য গ্যাম্বলার্স ফ্যালেসি এবং আরেকটি ইন্টারেস্টিং বিষয়, রেসিপ্রোসিটি বা আদান প্রদানের দায়বদ্ধতা। 1913 সালের গ্রীষ্মকাল, মোনাকোর মন্টে কার্লো ক্যাসিনোতে এক অবিশ্বাস্য ঘটনা ঘটছে। রুলেট টেবিলে বলটি ঘোরানো হচ্ছে এবং বারবার সেটি কালো ঘরে গিয়ে থামছে। 10 বার, 15 বার, 20 বার বলটি কালো ঘরেই পড়ছে। জুয়ারিরা পাগল হয়ে গেল। তারা ভাবল, এতবার কালো এসেছে, এবার তো লাল আসতেই হবে। তারা তাদের সব টাকা লালের ওপর বাজি ধরতে শুরু করল, কিন্তু বলটি আবারও কালোতে পড়ল। এভাবে পরপর 26 বার বলটি কালো ঘরে থেমেছিল। সেদিন ওই ক্যাসিনোতে জুয়ারিরা মিলিয়ন মিলিয়ন ডলার হেরেছিল, কারণ তারা দ্য গ্যাম্বলার্স ফ্যালেসি বা জুয়ারির ভুলের শিকার হয়েছিল। আমরা মনে করি প্রকৃতির একটা নিজস্ব ভারসাম্য আছে। আমরা ভাবি ভাগ্য বা সম্ভাবনা নিজেকে সংশোধন করে নেবে, কিন্তু একটি জড় বস্তু যেমন কয়েন বা রুলেটের বলের কোনো স্মৃতিশক্তি নেই।
কয়েন জানে না যে আগেরবার সে হেড হয়ে পড়েছিল, তাই প্রতিবার টস করার সময় হেড বা টিল পড়ার সম্ভাবনা সবসময় 50-50 থাকে। আগের ফলাফলের সাথে পরের ফলাফলের কোনো সম্পর্ক নেই। এই ভুলটি আমরা বাস্তব জীবনেও করি। ধরুন আপনি পরপর দুটি ব্যবসায় ব্যর্থ হয়েছেন, আপনি ভাবতে পারেন আমার ভাগ্য খারাপ ছিল, কিন্তু এখন যেহেতু 2 বার ফেল করেছি, পরের বার আমার সফল হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে। কিন্তু বাস্তবতা হলো আপনার আগের ব্যর্থতা আপনার পরের সাফল্যের গ্যারান্টি দেয় না। সাফল্য নির্ভর করে আপনার দক্ষতা এবং পরিস্থিতির ওপর, ভাগ্যের ব্যালেন্সের ওপর নয়। ডোবেলি আমাদের সতর্ক করে বলেছেন, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস বা স্বাধীন ঘটনাগুলোর ক্ষেত্রে কখনোই আগের ফলাফলের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবেন না। তবে হ্যাঁ, সব ঘটনা স্বাধীন নয়। আবহাওয়ার ক্ষেত্রে বা মানুষের আচরণের ক্ষেত্রে আগের ঘটনা পরের ঘটনাকে প্রভাবিত করতে পারে। কিন্তু লটারি, ক্যাসিনো বা র্যান্ডম ঘটনার ক্ষেত্রে গ্যাম্বলার্স ফ্যালাসি থেকে সাবধান। জুয়ারির এই ভুলের মতোই আরেকটি শক্তিশালী মনস্তাত্ত্বিক ফাঁদ হল রেসিপ্রোসিটি বা আদান-প্রদানের দায়বদ্ধতা। এটা আমাদের সমাজের ভিত্তি, আবার এটাই আমাদের শোষণের হাতিয়ার। রোলফ ডোবেলি একটি উদাহরণ দিয়েছেন। প্রাচীনকালে মানুষ যখন দলবদ্ধ হয়ে থাকত, তখন একজন যদি আরেকজনকে খাবার দিত, তবে গ্রহীতার মনে একটা দায়বদ্ধতা তৈরি হতো ভবিষ্যতে সেই উপকার শোধ করার। এটা মানুষকে টিকে থাকতে সাহায্য করেছে। কিন্তু আজকের দিনে এই সুন্দর গুণটিকেই অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। আপনি কি কখনো সুপারমার্কেটে দেখেছেন ফ্রিতে কফি বা সসেজ অফার করা হচ্ছে? অথবা কোনো এনজিও বা সংস্থা আপনাকে বিনামূল্যে গ্রিটিংস কার্ড বা ফুল পাঠিয়েছে? আপনি হয়তো ভাবছেন তারা কত দয়ালু, কিন্তু আসলে তারা আপনার মস্তিষ্কের রেসিপ্রোসিটি বাটনটি চাপছে। যখনই আপনি কারো কাছ থেকে বিনামূল্যে কিছু গ্রহণ করেন, আপনার অবচেতন মন অস্বস্তিতে পড়ে যায়। সে ভাবতে থাকে, ও আমাকে কিছু দিয়েছে, আমারও এখন কিছু দেওয়া উচিত। ফলে আপনি সুপারমার্কেট থেকে সেই সসেজটি কিনে ফেলেন যা আপনার দরকার ছিল না, অথবা এনজিওটিকে ডোনেশন দিয়ে দেন। ডোবেলি তার নিয়ের অভিজ্ঞতার কথা বলেছেন। একবার তাকে একটা কনফারেন্সে দাওয়াত দেওয়া হলো। তিনি যেতে চাচ্ছিলেন না, কিন্তু আয়োজক তাকে আগেই একটি দামি গিফট পাঠিয়ে দিয়েছিলেন। গিফটটি গ্রহণ করার পর ডোবেলি আর না বলতে পারছিলেন না। তিনি বুঝতে পারলেন তিনি রেসিপ্রোসিটির ফাঁদে পড়েছেন। এই ফাঁদ থেকে বাঁচার উপায় কি? উপায় হল বিনামূল্যে পাওয়া অফার বা উপহার সম্পর্কে সতর্ক থাকা। মনে রাখবেন, দ্যার ইজ নো সাচ থিং অ্যাজ এ ফ্রি লাঞ্চ। কেউ যখন আপনাকে অযাচিতভাবে কিছু দেয়, তখন সে আসলে আপনার কাছে তার চেয়ে বেশি কিছু প্রত্যাশা করে। তাই অপ্রয়োজনীয় উপহার সবিনয়ে প্রত্যাখ্যান করাই বুদ্ধিমানের কাজ। এতে আপনার কোনো ঋণ বা দায়বদ্ধতা থাকবে না। আমরা যেমন অন্যের উপহারের কারণে প্রভাবিত হই, তেমনি আমরা প্রভাবিত হই আমাদের নিজেদের পূর্ব নির্ধারিত বিশ্বাসের কারণে। আমরা যা বিশ্বাস করি, পৃথিবীটাকে আমরা সেভাবেই দেখতে চাই। আর এই প্রবণতাটি হল সকল বায়াসের মা বা দ্য ফাদার অফ অল ফ্যালাসিজ, যার নাম কনফার্মেশন বায়াস। আপনি কি খেয়াল করেছেন, যারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে, তারা কেবল সেই দলের ভালো খবরের দিকেই নজর দেয়, আর বিরোধী দলের সব খবরকে তারা মিথ্যা বা প্রোপাগান্ডা বলে উড়িয়ে দেয়। তারা আসলে সত্য খুঁজছে না, তারা খুঁজছে তাদের বিশ্বাসের সমর্থন। এই কনফার্মেশন বায়াস কিভাবে আমাদের স্মার্ট হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং কিভাবে গুগল বা ফেসবুকের অ্যালগোরিদম একে আরও শক্তিশালী করছে, সেটা আমরা জানব আমাদের পরবর্তী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগমেন্টে। রল্ফ ডবেলি কনফার্মেশন বায়াসকে সকল চিন্তার ভুলের বাবা বা প্রধান হিসেবে আখ্যায়িত করেছেন। এর মানে হল, আমরা নতুন তথ্যকে এমনভাবে ব্যাখ্যা করি যেন তা আমাদের পুরনো বিশ্বাস বা ধারণাকেই সঠিক প্রমাণ করে। আর যেসব তথ্য আমাদের বিশ্বাসের বিরুদ্ধে যায়, সেগুলোকে আমরা অবচেতনভাবে এড়িয়ে যাই বা ডিসকনফার্মিং এভিডেন্স হিসেবে বাতিল করে দিই। ধরুন, আপনি বিশ্বাস করেন যে বামহাতি মানুষরা বেশি সৃজনশীল হয়। এখন আপনি যখনই কোনো সৃজনশীল বামহাতি মানুষ দেখবেন, যেমন লিওনার্দো দা ভিঞ্চি বা বিল গেটস, আপনার মস্তিষ্ক বলবে, দেখেছ, আমি তো আগেই বলেছিলাম। কিন্তু আপনি হাজার হাজার ডানহাতি সৃজনশীল মানুষকে সম্পূর্ণ উপেক্ষা করবেন। এমনকি আপনি যদি কোনো বামহাতি মানুষকে দেখেন যিনি সৃজনশীল নন, আপনি হয়তো ভাববেন তিনি ব্যতিক্রম। অর্থাৎ আপনি সত্য খুঁজছেন না, আপনি আপনার বিশ্বাসের পক্ষে প্রমাণ খুঁজছেন। ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া এই সমস্যাকে আরও ভয়াবহ করে তুলেছে। ফেসবুক বা ইউটিউবের অ্যালগোরিদম জানে আপনি কি পছন্দ করেন। আপনি যদি কোনো নির্দিষ্ট মতাদর্শের ভিডিও দেখেন, অ্যালগোরিদম আপনাকে কেবল সেই ধরনের ভিডিওই দেখাবে। ফলে আপনি একটি ফিল্টার বাবেল বা তথ্যের বুদবুদের মধ্যে আটকা পড়ে যান। আপনার মনে হতে থাকে, পুরো পৃথিবী আমার মতোই ভাবছে, তাই আমি সঠিক। কিন্তু আসলে আপনি মুদ্রার অন্য পিঠটি দেখছেনই না। ব্যবসা বা বিনিয়োগের ক্ষেত্রে এটি ধ্বংসাত্মক হতে পারে। আপনি হয়তো একটি বিজনেস আইডিয়া নিয়ে খুব এক্সাইটেড। আপনি কেবল সেই সব ডেটা বা রিপোর্ট পড়ছেন যা বলছে আপনার আইডিয়াটি সফল হবে।
কিন্তু মার্কেট যে বলছে এই পণ্যের চাহিদা নেই, সেই সতর্কবার্তাগুলো আপনি ইগনোর করছেন। ফলাফল বড় লোকসান। চার্লস ডারউইন এই সমস্যাটি জানতেন, তাই তিনি যখনই তার থিওরির বিরুদ্ধে কোনো প্রমাণ পেতেন, তিনি সাথে সাথে সেটি নোটবুকে লিখে রাখতেন, কারণ তিনি জানতেন মস্তিষ্ক 30 মিনিটের মধ্যে সেই বিরুদ্ধ তথ্যটি ভুলে যাবে বা উড়িয়ে দেবে। ডবেলি আমাদের পরামর্শ দেন, কিল ইয়োর ডার্লিংস, অর্থাৎ আপনার সবচেয়ে প্রিয় বিশ্বাসগুলোকেও প্রশ্নবিদ্ধ করুন। আপনার মতের বিরুদ্ধে যায় এমন বই পড়ুন, ভিন্ন মতের মানুষের সাথে কথা বলুন। নিজেকে প্রশ্ন করুন, আমি যদি ভুল হই তবে তার প্রমাণ কি হতে পারে? যারা নিজের ভুল প্রমাণ করতে ভয় পায় না, তারাই আসলে সত্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছতে পারে। কনফার্মেশন বায়াসের মতো আরেকটি মারাত্মক ভুল হল অথরিটি বায়াস বা কর্তৃপক্ষের প্রতি অন্ধ আনুগত্য। বাইবেলের প্রথম অধ্যায়েই দেখা যায় মানুষ কর্তৃপক্ষের আদেশ অমান্য করলে শাস্তি পায়। আমাদের স্কুল, কলেজ এবং কর্মক্ষেত্রে শেখানো হয় শিক্ষক, বস বা বিশেষজ্ঞদের কথা মেনে চলতে। কিন্তু সমস্যা হল কর্তৃপক্ষ বা অথরিটি সবসময় সঠিক হয় না। রল্ফ ডবেলি একটি চমকে দেওয়া উদাহরণ দিয়েছেন। এয়ারলাইন ইন্ডাস্ট্রি বা বিমান চলাচলের ক্ষেত্রে দেখা গেছে অনেক দুর্ঘটনার কারণ ছিল কো-পাইলটের নীরবতা। ক্যাপ্টেন হয়তো ভুল সিদ্ধান্ত নিচ্ছিলেন, কিন্তু কো-পাইলট তার সিনিয়র বা বসের প্রতি সম্মানের কারণে ভুলটি ধরিয়ে দেননি। তারা ভেবেছেন ক্যাপ্টেন যেহেতু অভিজ্ঞ, তিনি নিশ্চয়ই সঠিক। এই অন্ধ আনুগত্যের কারণে বহু মানুষের প্রাণ গেছে। এখন এয়ারলাইনগুলো পাইলটদের শেখায় ক্রু রিসোর্স ম্যানেজমেন্ট, যেখানে জুনিয়রদের উৎসাহিত করা হয় সিনিয়রদের ভুল ধরিয়ে দেওয়ার জন্য। আমাদের দৈনন্দিন জীবনেও আমরা একই ভুল করি। একজন ডাক্তার যখন কোনো ওষুধ দেন, নার্স বা রোগী খুব কমই প্রশ্ন করেন, এমনকি ডাক্তার ভুল করলেও আমরা তা মেনে নিই। টিভিতে যখন কোনো এক্সপার্ট বা অর্থনীতিবিদ ভবিষ্যৎবাণী করেন, আমরা তা ধ্রুব সত্য বলে ধরে নিই। বিজ্ঞাপন কোম্পানিগুলো এটা জানে, তাই তারা টুথপেস্টের বিজ্ঞাপনে একজন অভিনেতাকে সাদা কোট পরিয়ে ডাক্তার সাজিয়ে নিয়ে আসে। ওই সাদা কোট দেখলেই আমাদের মস্তিষ্ক অথরিটি মোডে চলে যায় এবং আমরা তাদের কথা বিশ্বাস করি। ডবেলি বলছেন, কর্তৃপক্ষের প্রতি সম্মান থাকা ভালো, কিন্তু অন্ধ ভক্তি নয়। যখনই কোনো এক্সপার্ট বা নেতা কিছু বলবেন, নিজেকে প্রশ্ন করুন, তিনি কি আসলেই জানেন নাকি তিনি অনুমান করছেন? তার এই মতামতের পেছনে কি কোনো স্বার্থ আছে? মনে রাখবেন, টাইটেল, ইউনিফর্ম বা পদমর্যাদা সত্যের মাপকাঠি নয়, লজিক এবং প্রমাণই আসল। আমরা যেমন ক্ষমতাবরদের দেখে প্রভাবিত হই, তেমনি আমরা প্রভাবিত হই সুন্দর এবং আকর্ষণীয় মানুষদের দেখে। একে বলা হয় হেলো এফেক্ট। আপনি হয়তো ভাবছেন সৌন্দর্য কেবল রোম্যান্স বা সিনেমার জগৎ পর্যন্তই সীমাবদ্ধ, কিন্তু না, এই হেলো এফেক্ট আপনার স্কুলের রেজাল্ট থেকে শুরু করে আদালতের রায় পর্যন্ত সব কিছুকে প্রভাবিত করতে পারে। কিভাবে একটিমাত্র ভালো গুণ আমাদের চোখ ধাঁধিয়ে দেয় আর বাকি সব দোষ ঢেকে রাখে? চলুন জানা যাক পরের অংশে। সিসকো সিস্টেমস। ৯০-এর দশকের শেষের দিকে সিলিকন ভ্যালির এই কোম্পানিটি ছিল বিনিয়োগকারীদের চোখের মণি। সাংবাদিকরা লিখতেন, সিসকোর কাস্টমার সার্ভিস চমৎকার, তাদের স্ট্র্যাটেজি নিখুঁত এবং তাদের সিইও একজন জিনিয়াস। সিসকোর শেয়ারের দাম তখন আকাশচুম্বী, কিন্তু ২০০০ সালে যখন .com বাবন ফাটল, সিসকোর শেয়ারের দাম ৮০% পড়ে গেল। মজার ব্যাপার হলো, ঠিক সেই একই সাংবাদিকরাই তখন লিখতে শুরু করলেন সিসকোর কাস্টমার সার্ভিস বাজে, তাদের স্ট্র্যাটেজি ভুল এবং তাদের সিইও অদক্ষ। রল্ফ ডোবেলি প্রশ্ন তুলেছেন, সত্যিই কি সিসকোর সবকিছু রাতারাতি বদলে গিয়েছিল, নাকি শেয়ারের দাম একটিমাত্র পজিটিভ ফ্যাক্টর সাংবাদিকদের চোখ ধাঁধিয়ে দিয়েছিল? একেই বলা হয় দি হেইলো এফেক্ট বা প্রভাব। যখন আমরা কারো একটি ভালো গুণ দেখি, যেমন সৌন্দর্য, সম্পদ বা সাফল্য, তখন আমরা অবচেতনভাবে ধরে নিই যে তার বাকি সব গুণও ভালো। সুন্দর মানুষদের ক্ষেত্রে এটি সবচেয়ে বেশি দেখা যায়। গবেষণায় দেখা গেছে, স্কুলে সুন্দর দেখতে ছাত্রছাত্রীদের শিক্ষকরা অবচেতনভাবে একটু বেশি নম্বর দেন। ইন্টারভিউ বোর্ডে স্মার্ট বা দেখতে ভালো প্রার্থীদের যোগ্যতার বিচার শিথিল হয়ে যায়। আমরা ভাবি, যেহেতু সে দেখতে সুন্দর, সে নিশ্চয়ই সৎ, বুদ্ধিমান এবং দয়ালু হবে। কিন্তু সৌন্দর্যের সাথে সততা বা বুদ্ধিমত্তার কোনো সম্পর্ক নেই। এই বায়াসের কারণে আমরা ভুল মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিই, ভুল নেতার পেছনে দৌড়াই এবং ভুল ব্র্যান্ডের পণ্য কিনি। ডোবেলি পরামর্শ দিয়েছেন, হেইলো এফেক্ট থেকে বাঁচতে হলে মানুষকে বা ঘটনাকে আলাদা আলাদা ফিচারের ভিত্তিতে বিচার করতে হবে। কারো সৌন্দর্য বা সাফল্য দেখে মুগ্ধ না হয়ে তার সততা, দক্ষতা এবং চরিত্রকে আলাদাভাবে যাচাই করুন। চকচক করলেই যেমন সোনা হয় না, তেমনি সফল বা সুন্দর মানেই নির্ভুল নয়। হেইলো এফেক্টের মতোই আমাদের বিচার বুদ্ধি লোপ পায় যখন কোনো জিনিসের অভাব দেখা দেয়।
একে বলা হয় দ্য স্ক্যারসিটি এরার বা দুষ্প্রাপ্যতার ভুল। রোমান সাম্রাজ্যের সময় থেকেই মানুষ জানে যেই জিনিসের যোগান কম তার দাম বেশি, কিন্তু সমস্যা হলো আমরা দাম এবং মূল্য, প্রাইস ভার্সেস ভ্যালুকে গুলিয়ে ফেলি। রল্ফ ডোবেলি একটি ক্লাসিক এক্সপেরিমেন্টের কথা বলেছেন। একদল মানুষকে 2টি জারে বিস্কুট দেওয়া হলো। প্রথম জারে বিস্কুট ছিল ভর্তি, দ্বিতীয় জারে ছিল মাত্র 2টি। বিস্কুটগুলো ছিল হুবহু এক, কিন্তু অংশগ্রহণকারীরা দ্বিতীয় জারের বিস্কুটটিকেই বেশি সুস্বাদু এবং দামি বলে রেটিং দিলেন। কেন? কারণ ওটা কম ছিল। আমাদের মস্তিষ্ক ভাবছে যেটা কম সেটা নিশ্চয়ই ভালো, না হলে তো সবাই খেয়ে শেষ করত না। মার্কেটাররা এই দুর্বলতা খুব ভালো জানে। আপনি যখন অনলাইনে হোটেল বা বিমানের টিকিট বুক করতে যান, তখন প্রায়ই দেখেন লেখা থাকে অনলি 2 রুমস লেফট বা ডিল এক্সপায়ার্স ইন 1 আওয়ার। এটা দেখা মাত্রই আমাদের মধ্যে ফিয়ার অফ মিসিং আউট বা ফোমো কাজ করে। আমরা ভাবি এখনই না কিনলে আমি বিশাল কিছু মিস করব। আমরা তখন আর বিচার করি না যে ওই রুমটি বা ডিলটি আসলেই আমাদের দরকার কিনা। আমরা কেবল হারানোর ভয়ে কিনে ফেলি। এমনকি প্রেম বা সম্পর্কের ক্ষেত্রেও এটি কাজ করে। রোমিও এবং জুলিয়েটের প্রেম এত তীব্র ছিল কারণ তাদের মিলনে বাধা ছিল। একে বলা হয় রোমিও অ্যান্ড জুলিয়েট এফেক্ট। যখন কোনো কিছু পাওয়া কঠিন হয়ে যায়, তখন তার প্রতি আমাদের আকর্ষণ বেড়ে যায়। অভিভাবকরা যখন সন্তানদের কোনো কিছু বারণ করেন, তখন সন্তানেরা সেটাই বেশি করতে চায়। স্ক্যারসিটি এরার থেকে বাঁচার উপায় হল নিজেকে প্রশ্ন করা, আমি কি এই জিনিসটি চাই কারণ এটি আমার আসলেই দরকার এবং এর কোয়ালিটি ভালো, নাকি আমি এটা চাই কারণ এটি পাওয়া যাচ্ছে না। মনে রাখবেন, কোনো জিনিস দুষ্প্রাপ্য হওয়ার কারণে তার স্বাদ, কার্যকরিতা বা উপযোগিতা বেড়ে যায় না। সোনার দাম বেশি হতে পারে, কিন্তু তৃষ্ণা মেটাতে পানির চেয়ে ভালো কিছু নেই, তা যে সহজলভ্য হোক না কেন। আমরা এতক্ষণ ধরে জানলাম কিভাবে আমাদের মস্তিষ্ক বিভিন্ন শর্টকাট ব্যবহার করে ভুল সিদ্ধান্ত নেয়, কিন্তু আপনি কি জানেন কখনো কখনো কোনো কিছু না করাটাই হতে পারে সবচেয়ে বড় ভুল, আবার কখনো কখনো চুপচাপ বসে থাকাটাই হতে পারে শ্রেষ্ঠ সিদ্ধান্ত। এই প্যারাডক্স বা স্ববিরোধিতা বুঝতে হলে আমাদের জানতে হবে অ্যাকশন বায়াস এবং অমিশন বায়াস সম্পর্কে। এই দুটি বায়াস আমাদের কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে কিভাবে প্রভাব ফেলে তা আমরা দেখব আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগমেন্টে। ফুটবল খেলায় পেনাল্টি কিকের সময় গোলকিপারদের দিকে তাকান। পরিসংখ্যান বলছে পেনাল্টি শুটআউটের সময় বলটি মাঝখানে মারার সম্ভাবনা প্রায় 1/3, কিন্তু গোলকিপাররা খুব কম সময় মাঝখানে দাঁড়িয়ে থাকেন। তারা হয় বামে ঝাঁপ দেন, নয়তো ডানে। কেন? কারণ যদি তারা মাঝখানে দাঁড়িয়ে থাকেন এবং গোল হয়ে যায়, তবে মনে হবে তারা বোকার মতো দাঁড়িয়েছিলেন, কোনো চেষ্টাই করেননি। কিন্তু যদি তারা ঝাঁপ দেন এবং গোল হয়ে যায়, তবুও অন্তত মনে হবে তারা চেষ্টা করেছেন। একেই বলা হয় অ্যাকশন বায়াস। যখন পরিস্থিতি অস্পষ্ট বা জটিল হয়, আমরা চুপচাপ বসে থাকতে পারি না। আমাদের মনে হয় কিছু একটা করতেই হবে। ডাক্তাররা অনেক সময় অপ্রয়োজনীয় ওষুধ বা টেস্ট দেন কারণ রোগী মনে করে ডাক্তার কিছু করছেন। শেয়ার বাজারে যখন অস্থিরতা চলে, তখন বিনিয়োগকারীরা ঘন ঘন শেয়ার কেনাবেচা করেন। অথচ গবেষণায় দেখা গেছে যারা চুপচাপ বসে থাকেন বা প্যাসিভ ইনভেস্টমেন্ট করেন, তারা দীর্ঘমেয়াদে বেশি লাভবান হন। ডোবেলি বলেছেন, মানবজাতির অনেক দুর্ভাগ্য এড়ানো যেত যদি মানুষ একা ঘরে চুপচাপ বসে থাকার দক্ষতা অর্জন করত। কিন্তু এর ঠিক উল্টোটাও সত্য। একে বলা হয় অমিশন বায়াস। যখন আমরা কোনো কাজ না করে ক্ষতি করি, তখন আমরা সেটাকে কাজ করে ক্ষতি করার চেয়ে কম দোষের মনে করি। ধরুন, আপনি জানতেন আপনার নতুন কেনা গাড়িটির ব্রেক ভালো নয়, কিন্তু আপনি সেটা ঠিক করলেন না। পরে অ্যাক্সিডেন্ট হলো, আর আরেকজন জেনে শুনে ব্রেকের তার কেটে দিল এবং অ্যাক্সিডেন্ট হলো। আইনত দুইজনেই দোষী, কিন্তু সামাজিকভাবে আমরা দ্বিতীয় জনকে বেশি দোষী মনে করি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা যে জলবায়ু পরিবর্তন বা পরিবেশ দূষণ রেখে যাচ্ছি, তার জন্য আমরা কোনো সক্রিয় পদক্ষেপ নিচ্ছি না। এটা হলো অমিশন বায়াস। আমরা ভাবছি আমি তো সরাসরি ক্ষতি করছি না, আমি শুধু কিছু করছি না। কিন্তু নিষ্ক্রিয় থাকাও একটি সিদ্ধান্ত, এবং এর ফলাফলও সমান ভয়াবহ। তো আজ আমরা অনেকগুলো চিন্তার ফাঁদ বা বায়াস সম্পর্কে জানলাম। সাঙ্ক কস্ট ফ্যালাসি আমাদের অতীতকে আঁকড়ে রাখতে শেখায়, সোশ্যাল প্রুফ আমাদের ভিড়ের পেছনে দৌড়াতে বাধ্য করে, কনফার্মেশন বায়াস আমাদের অন্ধ করে রাখে, এবং স্কেরসিটি এরর আমাদের লোভী করে তোলে। এখন প্রশ্ন হলো, এই জ্ঞান দিয়ে আপনি কি করবেন? রল্ফ ডোবেলি শেষে একটি চমৎকার কথা বলেছেন। তিনি বলেননি যে আমাদের সবসময় 100% র্যাশনাল বা যুক্তিবাদী হতে হবে। ছোটখাটো বিষয়ে যেমন দুপুরের লাঞ্চে কি খাবো বা কোন রঙের শার্ট পরব, এসব ক্ষেত্রে এত লজিক খোঁজার দরকার নেই। সেখানে আপনার গাট ফিলিংস বা অনুভূতির উপর ভরসা করুন। কিন্তু জীবনের বড় সিদ্ধান্তগুলো যেমন ক্যারিয়ার, বিয়ে, বড় বিনিয়োগ বা স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাকে অবশ্যই চেকলিস্ট ব্যবহার করতে হবে। নিজেকে প্রশ্ন করতে হবে, থামতে হবে, ভাবতে হবে।
আজকের এই ভিডিওর পর আপনি যখনই কোনো সিদ্ধান্ত নিতে যাবেন আপনার মনে হবে আপনার মস্তিষ্কের ভেতরে একটি অ্যালার্ম বাজছে। আপনি দেখতে পাবেন কোথায় ফাঁদ পাতা আছে, আর এই সচেতনতাই আপনাকে অন্যদের চেয়ে আলাদা করবে। আপনি আর ভুলের স্রোতে গা ভাসাবেন না, আপনি হবেন একজন স্বচ্ছ চিন্তার অধিকারী বা ক্লিয়ার থিঙ্কার। আপনার কি মনে হয় আপনার পরিচিত কেউ এই ফাঁদগুলোর কোনোটিতে আটকে আছেন? তাহলে এই ভিডিওটি তার সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ার তাকে বড় কোনো লোকসান বা ভুল সিদ্ধান্ত থেকে বাঁচাতে পারে। আর আপনি যদি এমনই আরও ইনডেপথ বুক সামারি এবং নলেজেবল ভিডিও চান, তাহলে বুক এক্সপ্লোরার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভাবুন স্বচ্ছভাবে, বাঁচুন স্মার্টলি।